দেশ সন্ধ্যা স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। জুলাই হত্যা মামলায় শেখ হাসিনা সহ তৎকালীন সরকারের মন্ত্রীদের বিচারের সাক্ষ্য গ্রহণ শেষ হতে পারে আগামী অক্টোবরে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এনসিপির কথায় কিছু যায় আসে না জানালেন উপদেষ্টা রেজওয়ানা হাসান। ভোট ও জোট এই শিরোনামে কথা বলতে আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি আছেন। আমি শুরুতে পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন নাজিমুদ্দিন আলম, সাবেক সংসদ সদস্য বিএনপি, আছেন এম এ আজিজ, প্রধান সম্পাদক ফাইন্যান্সিয়াল পোস্ট। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি জনাব নাজিমুদ্দিন আলম আপনার কাছে আসি। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এনসিপির কথায় কিছু যায় আসে না। আজকে সচিবালয়ে বললেন যে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান এই সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার ঘোষণা আগেই জানিয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। নির্বাচন নিয়ে আসলে এত শঙ্কা কেন? ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য, এবং আমার সহ আলোচক সিনিয়র সাংবাদিক এম এ আজিজ ভাইকেও শুভেচ্ছা, এবং যারা আমাদের আজকের এই অনুষ্ঠান উপভোগ করছেন সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। দেখেন, 17টি বছর যাবৎ আমরা কিন্তু জনগণের ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছি, গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি। আওয়ামী লীগ ফ্যাসিস্ট তারা গণতন্ত্রকে হত্যা করেছে। আওয়ামী লীগ সবসময় যখন ক্ষমতায় আসে তারা শেখ মুজিবের আমলেও গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, বাকশাল কায়েম করে, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে। এটা আওয়ামী লীগের অভ্যাস, এবং এবারও তার কন্যা শেখ হাসিনা একইভাবে নির্বাচনগুলো একের একে নির্বাচনের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে। এবং আপনি দেখেন 14 সালের, 18 সালের এবং 24 সালের নির্বাচনগুলো কি করেছে। তো ফলে আমরা আপনার এই ভোটের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য, আমরা নির্বাচনের অধিকারের জন্য আন্দোলন করেছি। তাতে করে আমাদের অনেক স্যাক্রিফাইস ছিল। বিশেষ করে আমাদের পার্টির প্রায় গুমের শিকার হয়েছে আন্দোলন করতে গিয়ে। 1204 জন গুমের শিকার হয়েছে। জুলাই আগস্টেও আমাদের 422 জন আমাদের নেতাকর্মী নিহত হয়েছে, দুঃখিত। তো মিথ্যা মামলায় আমাদের প্রায় আপনার 142 জন, 1,42,983 জন, এবং আপনার আসামির সংখ্যা আছে 59,29,492 জন। আমার নেত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে 36টা। আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে 135টা। বিগত 6 বছরে ক্রসফায়ারে এবং পিটিএ হত্যা করা হয়েছে 4,771 জন। সুতরাং সবচেয়ে বেশি নির্যাতিত বিএনপি। বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাজা দিয়ে কারাগারে রাখা হয়েছিল, কারণ উনি সবচেয়ে বেশি জনপ্রিয় নেত্রী। উনি বাইরে থাকলে শেখ হাসিনা রামরাজত্ব চালাতে পারবে না, লুণ্ঠন করতে পারবে না, এবং এইভাবে একতরফা নির্বাচন করতে পারবে না। যাই হোক, আমাদের নেতা পরবর্তীতে আমার নেত্রীর অনুপস্থিতিতে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদের পুরা ভাগী নেতৃত্ব দিয়েছেন, এবং টোটাল আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছেন, অগ্রভাগী ছিলেন, এবং তার ভূমিকা এটা অনস্বীকার্য। অবশেষে যে জুলাই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনের মাধ্যমে আমরা একটা লক্ষ্যে পৌঁছতে পেরেছি, এবং এই ফ্যাসিস্টকে আমরা বিদায় করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এখন মানুষের প্রত্যাশাটা হলো যে 3টা নির্বাচনে কেউ ভোট দিতে পারে নাই। তো ভোট ছাড়া, নির্বাচন ছাড়া একটা সরকার শক্তিশালী হতে পারে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আমাদের সকলের মানে সমর্থনের ভিত্তিতে আসছে। এদিক থেকে জনপ্রিয়তা যেমন সকলের বেশি, কিন্তু আবার এটাও সত্য এই সরকার সবচেয়ে দুর্বল, কারণ নির্বাচিত না। দুর্বল এই সেন্সে আপনি দেখেন বিভিন্ন ক্ষেত্রেই আমাদের আপনি টোটালি 100 মার্কের ভিতরে ফুল মার্কস দিতে পারবেন না এই সরকারকে। এই সরকারের আমাদের নোবেল লরিয়েট, আমাদের অত্যন্ত বরেণ্য ব্যক্তি, উনি যেই প্রত্যাশা, যে আশার আলো আমাদের দেখিয়েছেন, সেই অনুযায়ী কিন্তু উনি বাস্তবায়ন করতে পারছেন না। তো আমরা এই সরকারকে ডে 1 থেকে আমরা সহযোগিতা করতে চাই, যাতে উনি একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের একটা গণতন্ত্রটা আমরা যেন ফিরে পাই। তো সে কারণে আমাদের নির্বাচনের ব্যাপারে আমাদের অলরেডি ডক্টর ইউনূস স্যার ঘোষণা দিয়েছেন রোজার আগে নির্বাচনটা হবে। তো সেক্ষেত্রে আমরা সবাই আশাবাদী হয়ে উঠছি, এবং গভর্নমেন্টের বিভিন্ন লেভেল থেকে তারাও বলছে। তো এখন 2-1টি সংগঠন, বিশেষ করে এনসিপি তো সরকারই আছে। তো সরকারের অনেকে বলে যে কিংস পার্টি, তো সরকারের পক্ষ থেকে নির্বাচনের কথা বলে, তো তারা আবার এই তাদের সরকারের সাথে চ্যালেঞ্জ করতেছে কেন, এটা তো আমি বুঝতেছি না। তারা তো বলবে যে স্বাগত জানাবে। তো সরকারে তো, এনসিপি তো আপনার সবাই বলে যে এটা কিংস পার্টি।
তো যাই হোক, ওরা আসলে সংখ্যাটা কেন আসলে আমাদের ছাত্ররা বেশ একটা গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে জুলাই আগস্টে তাদের ভূমিকা ছিল, এবং সেখানে কিন্তু আমাদের সকলের পার্টিসিপেশন ছিল। বিশেষ করে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে, তার নির্দেশে সবাই আমরা ঝাঁপিয়ে পড়েছি। জামাত শিবিরও ছিল। আমরা সকলে মিলে এই ফ্যাসিবাদকে আমরা উৎখাত করেছি। ছাত্ররা যেই ঐতিহাসিক ভূমিকা রেখেছে, সামনে ছিল, রক্ত দিয়েছে আবু সাইদ, মুগ্ধ, আসিম, চিটাগাঙ্গের ওয়াসিম আকরাম। তো অসংখ্য আমাদের সাথী বন্ধুদেরকে আমরা হারিয়েছি, প্রায় 1422 জনই আমাদের কর্মী। তো এখন সবচেয়ে বড় জিনিসটা হলো যে আমাদের সকলকে সহযোগিতার মাধ্যমে একটা নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র ফিরে আসতে পারে। তো এইটার জন্য সবাইকে সহযোগিতা করতে হবে। এটা নিয়ে যদি আপনি বিতর্ক সৃষ্টি করেন তাহলে তৃতীয় পক্ষ লাভবান হবে। আপনার আওয়ামী লীগ চায় কি নির্বাচন যাতে না হয়? আওয়ামী লীগ চায় কি? আওয়ামী লীগ চায় যাতে ডক্টর ইউনূস স্যার যাতে সফল হতে না পারে। তো তার সফলতার সবচেয়ে তার বড় চ্যালেঞ্জ হলো একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া। এবং নোবেল লরিয়েট ডক্টর ইউনূস স্যার উনি নিজেও বলেছেন, আমি এবার একটা ঐতিহাসিক নির্বাচন দিব। তো আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী ছিলাম, আমাদের সমর্থনে এই সরকার আসছে। সুতরাং তার নির্দেশ অনুযায়ী, তার রোডম্যাপ অনুযায়ী আমাদের সকলকে ঝাঁপিয়ে পড়া উচিত। তাহলেই আমি মনে করি একটা গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, আর ফ্যাসিবাদ আর কখনো আসতে পারবে না। যারা ভারতে বসে আওয়ামী লীগের পার্টি মানে অফিস ওপেন করছে এবং সেখানে বসে কুপরামর্শ করছে, বিভিন্ন রকমের মিটিং করে বিভিন্নভাবে তাদেরকে ইনফ্লুয়েন্স করছে, এই দেশে যারা আওয়ামী লীগের তো সব চলে যায় নাই, সব কর্মীরা রয়েছে, বিভিন্ন নাশকতা করার পরিকল্পনা তারা এঁকেছেন। ফলে এইগুলির ব্যাপারে যেন আমাদেরকে যেমন সতর্ক থাকতে হবে, আর আমাদের ভিতরে ফ্যাসিবাদ বিরোধী আমরা যারা ছিলাম, আমাদের ভিতরে একটা ইউনিটি থাকতে হবে, মিনিমাম একটা ইউনিটি থাকতে হবে। আপনার সেই জন্য নির্বাচনে তো সুস্পষ্ট রোড ম্যাপও দিয়েছে। আজকে উপদেষ্টা রেজওয়ানা হাসান আবারও তাকে বলতে হলো, তার প্রেস সচিবকেও গত পরশুদিন বলতে হয়েছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তাহলে এত শঙ্কা কেন? সবাই বলেছেন, রেজওয়ানা হাসান বলেছেন, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন যে নির্বাচন হবেই, কেউ বানচাল করতে পারবে না। তো আমরা আশাবাদী হচ্ছি এবং এটা সম্ভব নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করা। আমি মনে করি, আমি অত্যন্ত আশাবাদী যে এখানে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী আছে, তারা নির্বাচনে যদি আপনার তাদের সদিচ্ছা অনুযায়ী আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী তারা অবশ্যই, তারা যখন এর আগেও আমি দেখেছি 2001 সালে 2008 সালে তারা যখন মাঠে নেমেছে এবং সমস্ত সন্ত্রাসীরা পালিয়ে এলাকা ছাড়া হয়েছে এবং সন্ত্রাসীদের তালিকা তাদের কাছে আছে। সেই সন্ত্রাসীদের তালিকা অনুযায়ী তাদেরকে যখন আপনার করবে, আপনার দেশে একটা শান্তি সৃষ্টি হয়ে যাবে। তখন আপনার স্বতঃস্ফূর্তভাবে সবাই ভোট দিতে পারবে ভোট কেন্দ্রে। আমরা চাই জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেখ, যাকে খুশি তাকে ভোট দিবে। সেখানে নির্বাচিত হয়ে জনগণ যাকে ভোট দিবে তারাই নির্বাচিত হবে এবং তারা নির্বাচিত হয়ে সবাইকে নিয়ে আমরা দেশটা এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ। আমি জনাব এম এ আজিজ আপনার কাছে আসি, নির্বাচন নিয়ে এখন বাধা আর কি থাকলো? ধন্যবাদ আপনাকে। সরকারের পক্ষ থেকে মনে হচ্ছে বাধা নাই, কিন্তু আমার নিজের অনেকগুলো প্রশ্ন আছে। যে সরকারের পৃষ্ঠপোষকতায়, ডক্টর মোহাম্মদ ইউনূসের পৃষ্ঠপোষকতায় যে দলটি হলো এনসিপি, তাদের এক গ্রুপ কেন তাদের আপনার এই বর্ষপূর্তি অনুষ্ঠানে কক্সবাজার গেল, আর এক গ্রুপ কেন আপনার মার্কিন রাষ্ট্রদূতের সাথে দেখা করতে গেল, ঐক্যমত কমিশন কেন রাষ্ট্রদূতের সাথে দেখা করতে গেল, মার্কিন রাষ্ট্রদূতের সাথে কি সম্পর্ক এই নির্বাচনের, এই প্রশ্নগুলি কিন্তু আছে। দ্বিতীয়ত এখন ধরেন জামাত ইসলাম, ইসলামিক আন্দোলন বাংলাদেশ, এনসিপি, তারপরে এবি পার্টি, এরকম কয়েকটি দল, তারা কিন্তু ওই ধর্মীয় দলগুলোকে এক বাক্সে ভোট দেওয়ার চেষ্টা করতেছে, যদিও হচ্ছে না। বিএনপির তরফ থেকেও দেখা গেছে। আর এমনিও আপনার হাক্কানি আলেমরা যারা আছে তারা কিন্তু জামাতকে ইসলামিক দল মনে করে না। তারা কিন্তু ওই যে যেমন আমরা কওমি লাইনের যেসব আলেমরাও তো, ওনারাও তো মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, তাদেরকে ঐক্যবদ্ধ করতে পারছে না। সুতরাং ওদিক থেকেও একটা হতাশার কারণে হচ্ছে যে নানান আনুপাতিক নির্বাচন চাই, এর আগে গণপরিষদ নির্বাচন চাই, কখনো বলে আপনার কি জুলাই সনদ চাই। হ্যাঁ, জুলাই সনদ তো ছাত্ররা চাইতেই পারে,
জুলাই সনদে, কিন্তু প্রশ্ন এখানে আছে, জুলাই সনদ যেভাবে চায় সেটা হচ্ছে সব ঘটনাকে একদম, ধরেন 52 বাদ দেন, তারা আবার 47 সাল তাদের কাছে সবচেয়ে প্রিয়, 71 না 52 সালও না, এর থেকে ঘটনাবহুল সব থাকবে, এবং যত সংস্কার হচ্ছে এই সংস্কারটা জুলাই সনদের ভিতরে ঢুকাতে চাচ্ছে। এখন বলেন, যেটাই সিদ্ধান্ত নেয় এই রাজনৈতিক দলগুলো, যে পয়েন্ট এই সংবিধান বহাল আছে, এই সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে, সেটার ব্যাপারে আপনার রাষ্ট্রপতিও আপনার করতে পারবে না, অর্ডিন্যান্স জারি করতে পারবে না, আলটিমেটলি এটা সংসদেই যাবে। এই জন্যে বলা হচ্ছে প্রায় 600-র অধিক, 650-র অধিক আপনার সংস্কার প্রস্তাব আসছিল, তার 19-20টে ছাড়া সব জায়গাতে একমত হয়েছে, তারপরেও কিন্তু সমাধান হচ্ছে না। কারণ হলো ঐক্যমত কমিশনের কিন্তু এজেন্ডায় আনুপাতিক নির্বাচন ছিল না, এটা কয়েকটা দল উত্থাপন করে আলটিমেটাম দিছে সরকারের কাছে। তো এটা তো এজেন্ডাভুক্ত ইস্যুই ছিল না। আনুপাতিক নির্বাচনে যে সমস্যাগুলো ওনারা বোধহয় গভীরভাবে দেখেনি নেই। ধরেন আনুপাতিক নির্বাচন যদি আমাদের দেশে হয়, আমাদের দেশে এক হলো আনুপাতিক নির্বাচন হলে উচ্চ মাত্রার গণতান্ত্রিক চর্চা থাকতে হবে রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা এবং আমাদের জনগণের মধ্যে, সেটার অনুপস্থিত আছে। এখন ধরেন আনুপাতিক নির্বাচন তাও দিলেন আপনি, আনুপাতিক নির্বাচনের বেনিফিট দুইটা, একটা হলো ছোট দলগুলো অনুপাতে এসে ভোট পার্লামেন্টে ঢুকতে পারে, আর একটা হলো যদি নিরঙ্কুশ মেজরিটি নিয়ে কোনো সরকার গঠন করে তার লাগাম টেনে ধরা যায়। আর ডিমেরিটসগুলো দেখেন কত ভয়ঙ্কর বাংলাদেশের জন্য। আনুপাতিক নির্বাচন স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। যেমন বলেন, আপনি আনুপাতিক নির্বাচনে দিলেন, আপনি হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ আছে না, খ্রিস্টান ঐক্য পরিষদ আছে না, তাদের তো 9 থেকে 10% ভোট আছে, তারা কি একটা ভোট বাইরে দিবে? তারা তো 10টা সিট নিয়ে সংসদে যাবে। আপনি ধরেন আমাদের পার্বত্য এলাকায় পাহাড়িরা আপনার কেউ স্বায়ত্তশাসন চায়, কেউ স্বাধীনতা চায়, তারা ইলেকশনে পার্টিসিপেট করলো, তারা তো ভোটার, বিরত করতে পারে না, তারা ধরেন 1-2টা সিট নিয়ে গেল। আমাদের দেশে ধরেন আপনার সেক্স ওয়ার্কার, তারা রেজিস্টার, তাদের ইউনিয়ন আছে, তাদের কমিটি আছে, তারাও নির্বাচনে অংশ করে, তারা তো ভোটার, তারা তো বৈধ, কি করবেন আপনি? তারপরে আপনি ধরেন এই যে যারা বলা হয় যে হোমো জাতীয় আছে, তাদেরও ইউনিটি আছে, তারা ইলেকশন করলো, এতে তো ব্যাসাকার অবস্থা। এই জন্য যদি ধরেন হিন্দু, আমি মোদ্দা কথায় বলি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যদি নির্বাচন করে আর পাহাড়িরা যদি নির্বাচন করে, তাদের সংসদে যদি 10টা থেকে 12টা সিট যায়, আপনার তো আপনার পাহাড়ি অঞ্চলে আমাদের হিল ট্যাক্সের অঞ্চলের স্বাধীনতার স্লোগান তো সংসদে উঠবে, এটা নিয়ে তো পার্শ্ববর্তী দেশ থেকে সবাই তো এটা ইস্যু করবে, পরাশক্তি এটাকে ইস্যু করবে। এমনিতে আমি বহু আগে আমি অ্যাসাইনমেন্টে পুরো এলাকা ঘুরছি, ওখানে সব পাহাড়ি সনাতন ধর্মীর, শুধু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিছু সেটেলাররা ওখানে ঢুকাইছিল, না হলে তো প্রায় 98% খ্রিস্টান বানায় ফেলছে। এবং তিব্বত, আরাকান, মিজোরাম সহ একটি রাষ্ট্র করার পরিকল্পনা আছে পররাষ্ট্র শক্তির, সেই দিকে তো চলে যাবে দেশ। কি করবেন আপনি বলেন? আর যদি হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ যদি সংসদে ঢোকে, তারা তো তাদের কথা সারাক্ষণ অস্থির করে রাখবে। এছাড়া হর্স ট্রেডিং হবে। আপনি ধরেন একটা আইন পাশ করবেন, পাশ করার সময় যদি দেখা যায় এমনটি হলো, ধরেন আওয়ামী লীগ যখন ছিল তখন গড়ে কম বেশি বিএনপি এবং আওয়ামী লীগ 40% ভোট পাইতো, ধরেন আপনি 40%, ভোট এবারে নাই 50% ভোট পেল, কথার কথা 50%-এর 49% করতে যদি 2-1টা পার্লামেন্ট 70 তুলে দিছে, এখন যদি 1-2টা নিয়ে মেজরিটি বানায়, তাহলে তো সরকারকে চলতেই দিবে না, সরকারকে পতন ঘটায় দিবে। যেমন নেপালে আপনার 12 বছরে 17 বার সরকার পতন ঘটছে, আনুপাতিক নির্বাচন। আপনার ইসরায়েলে আপনি দেখেন, ইসরায়েলে আপনার নেতানিয়াহুর নিকুত পার্টি, সে 30%-এর উপরে ভোট পায় না, আর সব হিন্দু সংগঠন, এরা সিদ্ধান্ত নেয় মুসলমান মারো, গাজা খালি করো, আমেরিকা হেল্প করে, খাজা খালি করে। তা আমরা তো ওইরকম ট্র্যাপে পড়ে যাব। সুতরাং এই মুহূর্তে শুধুমাত্র এই জামাত এবং বিশেষ করে ইসলামিক আন্দোলন বাংলাদেশ পার্লামেন্টে যাতে বেশি সংখ্যক সিট যায়, কারণ আলাদা নির্বাচন করলে তো একবার করছে জামাত, 1টা সিট পাইছে, আরেকবার হয়েছে 3টা সিট, আর সব বিএনপির ঘাড়ে ভর করে করে 17-18টা ভোট সিটও পাইছে, আবার মন্ত্রীও হয়েছে। তো সেই সুযোগ এবার কিন্তু বিএনপি ঘোষণা করছে যে জামাতের সাথে কোনো ঐক্য হবে না,
তো সুতরাং তারা তো এখন বিরোধী দল হওয়ার চেষ্টা করাও কঠিন হয়ে গেছে তাদের জন্য। এই জন্য আমি বলছি এই সব মিলে আমার কাছে মনে হয় যে জামাত এবং এনসিপির একটা অংশ যে কাজ করতেছে তারা তো ইনডাইরেক্টলি ক্ষমতাই আছে, সুতরাং এই ক্ষমতা যদি লিঙ্গার করে তাদের তো সমস্যা নাই। কিন্তু আমার ধারণা ডক্টর মোহাম্মদ ইউনূস আর সময় দিতে রাজি না, সে নির্বাচন করতে চায়, না হলে সে এটা ছেড়ে দিয়ে চলে যাবে, গেলে তো আপনার রাজনৈতিক শূন্যতা তৈরি হবে। এই শূন্যতা তো ভ্যাকুয়াম অন্য কেউ তৈরি করবে এবং সেটা রাজনৈতিক দলের জন্য এবং দেশের জন্য কোনোভাবেই মঙ্গলজনক হবে না। অসংখ্য ধন্যবাদ। আমি বিরতি থেকে ফিরে আলোচনা ফিরতে চাই। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা নিচ্ছে ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দেশ সন্ধ্যা আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি জনাব নাজিমউদ্দিন আলম আপনার কাছে আসি। জুলাই সনদের চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে গতকালই পাঠানো হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এখন কি সংকট বা কি সংকট হতে পারে আপনার কাছে মনে হয়? আচ্ছা, আপনি দেখেন সংস্কার কমিশনের প্রস্তাব হলো 611টা প্রস্তাব দেওয়া হয়েছিল, এর ভিতরে 5 শতাধিক আপনার সকলে মিলে ঐক্যমত হয়েছে, অর্থাৎ ম্যাক্সিমাম মেজরিটি আপনার ঐক্যমত হয়েছে। তো ঐক্যমত যেখানে হয়েছে তো মোটামুটি তো একটা জায়গায় আসছে, কনসেনসাস ডেভেলপ করছে। এখন এটা নিয়ে তো ধাক্কাধাক্কির প্রয়োজন নাই, কারণ আলটিমেটলি এটা তো পার্লামেন্টে যারা আসবেন নেক্সট পার্লামেন্টে এটা আবার কিন্তু পাস হবে। তো সুতরাং এখন আমাদের এই জিনিসটা নিয়ে ঐক্যমত হয়ে আমাদের জুলাই সনদ এটা চূড়ান্ত হয়ে যাওয়া উচিত। আমার মনে হয় খুব শীঘ্রই এটা হয়ে যাবে আশা করি। তো আমাদের সবাইকে একটু ইতিবাচক চিন্তা করতে হবে। আমাদের একে অপরের ফ্যাসিবাদ বিরোধী আমরা যারা আন্দোলন করেছি, আমরা শুধু শুধু কিছু কিছু কথা এভাবে না বলাই ভালো, যেমন কটাক্ষ করে কথা বলা, আক্রমণাত্মক কথা বলা এক দলের সম্পর্কে বা আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী ছিলাম, এগুলিতে হয় কি বৈরিতা বাড়ে। তো এই জিনিসগুলো আমাদের যারা ছাত্রনেতা আমরা চাই তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, তারা কিছু কিছু এমন কিছু বক্তব্য রাখে যেখানে পরিবেশ নষ্ট হয়, তো এতে সাধারণ মানুষ খুব আহত হয়। তো আরেকদিকে জামাত ইসলাম তারা পিআরের কথা বলে যে জটিলতা সৃষ্টি করছে, এটা আমি বলবো যে পিআরের ব্যাপারটা তো আমার মনে হয় সংস্কার কমিশনে এখানে একমত হয়েছে, নিম্নকক্ষে পিআর এটার ব্যাপারে সবাই একমত হয়েছে না, উচ্চকক্ষে সবাই মিলে একমত হয়েছে। নিম্নপক্ষে পিআর হওয়ার সম্ভব না এই কারণে আপনার নিম্নকক্ষে জনগণ ভোট দিবে, তাদের এমপি কে নির্বাচিত হবে সেটা তারা চিনতে চায়। বাংলাদেশের মতো জায়গায় এই দেশের তৃতীয় বিশ্বের আমাদের এই গরিব দেশ, এই দেশে আপনার ওই যেটা আপনার পিআর পদ্ধতি যেটা ওরা বলতে চাচ্ছে জামাত ইসলাম, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভব না। আজিজ ভাই খুব সুন্দরভাবে এক্সপ্লেন করছে, আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই। সেটা হলো প্রত্যেকটা এলাকায় যে ভোট দিবে সে তার প্রার্থীকে যে উপযুক্ত যে যোগ্য তাকে ভোট দিবে এবং সেই তাকে এমপি সাহেবকে তারা চিনতে চায়, তাদের বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য কে উপযুক্ত, কে ভালো লোক তাকে নির্বাচিত করবে। এই জন্য একটা সুষ্ঠু ভোট আমাদের প্রয়োজন। আরেকটা কথা হলো যে জামাত ইসলাম যে পিআরের কথা বলে যে নির্বাচন হবে না, আন্দোলনে যাবে, এই সমস্ত হুমকি দিচ্ছে, আমি তো দেখি যে নির্বাচনের ব্যাপারে সবচেয়ে অগ্রগামী জামাত ইসলাম। কারণ আপনি দেখেন 300 আসনে কিন্তু তাদের নমিনেশন দেওয়া হয়ে গেছে। তো আমি এখানে কিন্তু আমি কোনো খারাপ কিছু দেখতেছি না। আমার মনে হয় জামাত ইসলামও নির্বাচনে তারা আসবে, তাদের প্রার্থীও চূড়ান্ত করা হয়ে গেছে এবং আমি জানি প্রার্থীরা ক্যাম্পেইন করতেছে, যেমন আমার এলাকায় প্রার্থী ক্যাম্পেইন করতেছে। ফলে নির্বাচন হবে এবং আমরা যারা ছিলাম ফ্যাসিবাদ বিরোধী সকলে মিলে আমরা ইনশাল্লাহ আমাদের নেতা তারেক রহমান সাহেব তার পরিষ্কার বক্তব্য সবাইকে নিয়ে দেশটা গড়ে তুলবে। জুলাই সনদটা নির্বাচনের আগে আইনি ভিত্তি দেওয়ার কথা বলছে, না হলে নির্বাচনে যাবে না, এই ধরনের কথাগুলো বলা হচ্ছে। এইসব কথাই কি নির্বাচন পেছানোর কোনো সংখ্যা দেখেন? না, এগুলি হচ্ছে কি হয়তো বার্গেনিং, বিভিন্ন ইস্যুতে বার্গেনিং হতে পারে, পার্লামেন্টের ইলেকশন, আমাদের সাথে বিভিন্ন রকমের বার্গেনিং হতে পারে আমি মনে করি। আমি ফাইনালি আমার মনে হচ্ছে যেহেতু আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান অ্যাডামেন্ট নির্বাচনের ব্যাপারে, রোডম্যাপও দেওয়া হয়েছে এবং আপনার আজকে স্বরাষ্ট্রমন্ত্রীও পরিষ্কার করেছেন, আজকে রেজওয়ানা চৌধুরী উনিও বলেছেন, প্রেস সেক্রেটারি, অর্থাৎ এখানে আমি নির্বাচনের ব্যাপারে খুব সিরিয়াস। ফলে যারা ফ্যাসিবাদ বিরোধী ছিল তারা নির্বাচনের পক্ষেই আসবে। এখন নির্বাচনের ট্র্যাকে যেহেতু মানুষ উঠে গেছে আর নির্বাচনমুখী মানুষ এদেশের মানুষ, সুতরাং এটা ছাড়া উপায় নাই। কারণ দেশি বিনিয়োগ আজকে হচ্ছে না, বিদেশি বিনিয়োগ হচ্ছে না, অর্থনৈতিক চাকা আরও সমৃদ্ধ করতে হবে। রেমিটেন্স বাড়লে হবে না, রিজার্ভ বাড়লে হবে না, রিজার্ভ কিন্তু আমাদের অনেক বেড়ে গেছে,
প্রচুর রিজার্ভ আসছে, এটা কিন্তু প্রশংসার দাবি রাখে, এভিডেন্স আসছে। হ্যাঁ, তারপরে আপনার ফলে রিজার্ভ বাড়ছে, কিন্তু রিজার্ভ বাড়লেই হবে না, টাকাটা এখানে ইনভেস্ট করতে হবে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে হবে। আমাদের অনেক বেকারত্ব বেড়ে যাচ্ছে, ফলে দেশি বিনিয়োগ বিদেশি বিনিয়োগের প্রয়োজন। এই দেশি বিনিয়োগ বিদেশি বিনিয়োগটা আনতে হলে আপনার কনফিডেন্স ডেভেলপ করতে হবে। কনফিডেন্সটা আসবে কিভাবে? একটা স্টেবল গভর্নমেন্ট। আনস্টেবল গভর্নমেন্টের উপরে কেউ আপনার আস্থা রাখতে পারে না, তারা আপনার করতে পারে না। এই জন্য প্রশাসনও কিন্তু দেখবেন সে কি, প্রশাসন বারবার আমরা বলছি যে আওয়ামী লীগের দোষর যারা আছে তাদেরকে সরায় দেন, তা না হলে আপনার বিভিন্ন কর্মসূচি তারা সফল করবে না, স্লো করে ফেলবে। এই জন্য বিভিন্ন কাজ দেখেন একটু স্লো যাচ্ছে। ফলে আমরা এই জন্য বলছিলাম প্রশাসনের অনেক জায়গায় কিছু কিছু জায়গায় কি পয়েন্টে আওয়ামী লীগের দোসররা বসে আছে। কারণ আওয়ামী লীগের তারা তো চাইবেই যে ভোটটা যাতে সুষ্ঠু না হয় এবং ভোটটা যাতে বানচাল হয়, তারা চেষ্টা করবে, এবং প্রতিবেশী রাষ্ট্র তারাও চাইবে, তারা তো খুশি না। আর আমরা যদি ভোটটা যদি না করতে পারি, সবচেয়ে বেশি খুশি হবে আওয়ামী লীগ, পতিত সরকার, এই মাফিয়া সরকার, তাই না? তারাই তো খুশি হয়। তাদের খুশি করার জন্য আমার মনে হয় না জামাত ইসলাম, এনসিপি, ফেসিবাদ বিরোধী যারা আন্দোলন করছে এত স্যাক্রিফাইস করেছে, সবাই মিলে আমরা সবাই স্যাক্রিফাইস করেছি। সুতরাং আওয়ামী লীগকে খুশি করার মতো কাজ আমার বিশ্বাস এটা কেউ করবে না এবং করা উচিত হবে না। ধন্যবাদ। আমি জনাব এম এ আজিজ, আপনার কাছে একই রকম প্রশ্ন আসলে, জুলাই সনদের চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে গেছে, এখন আসলে কোনো বাধা দেখেন জুলাই সনদ? নানান কথা আমরা শুনছি। বিএনপির তরফ থেকে জুলাই সনদ স্বাক্ষর করবে, কিন্তু শর্ত সেটা আইনগত ভিত্তি চায়, আইনের মধ্যে হতে হতো। আমি তো আগেই বলেছি যে ইস্যুটি, যে প্রস্তাবনাটি সংবিধানের সাথে সাংঘর্ষিক, সংসদ ছাড়া তাকে কোনো অবস্থাতেই আইনি ভিত্তি দেওয়া যাবে না। সুতরাং প্রেসিডেন্ট অর্ডিন্যান্স দিয়েও এটা করতে পারবে না যদি এর সাথে সংঘর্ষিক থাকে। যেমন ধরেন ইন্ডিপেন্ডেন্টি তারা চাইছে, এটা আছে যে তাদের নিরাপত্তা, আপনি বলেন এই নিরাপত্তা ধরেন দেওয়া হলো, এটা তো দেওয়ার স্কোপ নাই, এটা অর্ডিন্যান্স দিয়ে করার সব নাই, এটা সংবিধান সংসদ পারে, ধরেন করলো, কোনো কারণে করলো, আপনার শেখ মুজিব পরিবার সহ হত্যা করার পরে মোস্তাক আহমদ ইন্ডিপেন্ডেন্টি দিছিল না যে তাদের বিচার করা যাবে না, কই তারা? আওয়ামী লীগ ক্ষমতা এসে বিচার করছে না, ইন্ডিপেন্ডেন্ট বাদ দেয়া। সুতরাং কেউ যদি ফৌজদারি অপরাধ করে তার কিন্তু এক সময় না এক সময় বিচার হবেই। আপনি ফৌজদারি অপরাধ থেকে বিরত থাকেন, আপনার কোনো ইন্ডিপেন্ডেন্টির দরকার নাই, আপনার নিরপরাধ থাকেন। এখন আমার বক্তব্য হচ্ছে যে এই ছাত্ররা 52 সাল থেকে, এই যে আলম ভাই আন্দোলন করছে, আমরাও করছি, 52 সাল থেকে 24 সাল পর্যন্ত প্রত্যেকটা আন্দোলনের অগ্রভাগে ছাত্ররা অগ্রভাগে ছিল। সুতরাং 52 সাল হচ্ছে একমাত্র জাতি পূর্ব পাকিস্তানের বাঙালি যারা জীবন দিয়েছে বাংলার জন্য, পৃথিবীতে এটা নজির নেই। কিন্তু তাদের জুলাই সনদে যখনই আগে, ওই যে দেখেন যখন এনসিপি গঠন করে সেদিন 47 সাল থেকে ইতিহাস টানছে, 52 সাল নেই, 71কে টিম করে 24-এ সব হয়ে গেছে। এটা কোনো কথা হলো? আপনার ইতিহাসকে তো বাদ দিয়ে পারবেন না। সেখানে যদি বিএনপিও যদি কোনোটাকে ছাড় দেয়, কথার কথা 71কে যদি গৌণ করে দেখে, বিএনপিকে তো জবাবদিহি করতে হবে। সুতরাং 71 তো বাংলাদেশ, 52 তো ভাষা, এ দুটোকে অ্যাভয়েড করবেন কি করে? 47-এ তো দ্বিজাতির তত্ত্বের ভিত্তিতে দেশ হয়েছে, স্বাধীন হয়েছে। আমরা পূর্ব পাকিস্তান একটা অংশ পাইছি, পশ্চিম পাকিস্তান একটা অংশ পাইছি। আমি তো বলবো সেক্ষেত্রে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান লুজার হয়েছে। তো আমি তো অ্যাসিভ করি নাই, যাই হোক ওই বিতর্কে নাই গেলাম। জুলাই সনদে কতগুলো এখন কি প্রস্তাব আনে এটার উপরে নির্ভর করে। যে সার্কুলারটা দেওয়া হয়েছে এখানে কিন্তু এই একটা জায়গায় ঝামেলা বাজবে যে আইনগত ভিত্তি দিতে হবে। আইনগত ভিত্তি যেটা সংবিধানে লেখা আছে, আইনগত ভিত্তি দেওয়ার ক্ষমতা প্রেসিডেন্টের আপনার দেও নাই, আপনার অর্ডিন্যান্স দেওয়াও নাই, এই সরকারের পক্ষেও সম্ভব না। সুতরাং এটাকে একটা সমঝোতা স্মারক হইতে পারে, সব দলের মিলে সমঝোতা স্মারক হইতে পারে। এবং বিএনপি কিন্তু যেটা বলা হয়েছে, সালাউদ্দিন আহমেদ বলছেন, তারা যতটা সম্ভব
এখানে ছাড় দিবে, জুলাই সনদ করে ইলেকশনে যাওয়ার চেষ্টা করবে। ধন্যবাদ। আমি এই আলোচনা আবারও ফিরবো একটি বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা আরও একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। দেশ সন্ধ্যা আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি জনাব নাজিমুদ্দিন আলম, আপনার কাছে আসি যে আমরা বিষয়টা বেশ পুরনো, কিন্তু আমরা লক্ষ্য করছি যে আপনারাও ছাত্র নেতা ছিলেন, 90-এর গণ অভ্যুত্থানের অগ্রভাগে ছিলেন নেতৃত্বের। আমরা রাজনীতিতে ছাত্রদের মাঝে বিভিন্ন প্রতিষ্ঠানে, বিশেষ করে বুয়েটের কথা যদি বলি, যে অশ্লীল স্লোগান, এটাকে আসলে কিভাবে দেখেন? অশ্লীল স্লোগান কেন আসলে? আসলে এই কালচারটা অবক্ষয় বলবেন? এটা অবশ্যই নৈতিক অবক্ষয়। এটা আসলে আপনি যদি আমার সংগঠনের বিরুদ্ধে অশ্লীল স্লোগান দেন, তো প্রতিপক্ষ যারা তারাও তো আমার নেত্রী বা আমার নেতার মুখেও আনা যায় না, আমার নেতা নেত্রীর বিরুদ্ধে অশ্লীল স্লোগান দিবে, পাল্টাপাল্টি হবে। তো এটা আসলে সাধারণ ছাত্রছাত্রীরা, সাধারণ জনগণ এটা খুব ভালোভাবে নেয় না। এটা হয় কি, যারা এই স্লোগানটা দেয় তাদের সম্পর্কে আরো নেতিবাচক ধারণা তৈরি হয়। এটা খুবই একটা ব্যাড কালচার। এটা যেমন আমি যখন সময় করতাম, ওখানে রাজনীতি ঢাকা ইউনিভার্সিটিতে নেতৃত্ব দিতাম, আমার সামনে যখন একটা অশ্লীল স্লোগান দিত বা একটা ছেলে দিতে চাইতো, আমি তখন স্টপ করে দিতাম যে তুমি যে এটা দিলা, হ্যাঁ, তো ওরা যদি আবার একটু পরে মিছিল করে, ওরা যদি আমার নেত্রীকে নিয়ে বাজে একটা গালি দিয়ে স্লোগান দেয়, তখন কেমন হবে? স্টপ ইট, এটা করবে না, আমরা করবো না, তাহলে ওরাও করবে না। এই প্র্যাকটিসটা বন্ধ রাখতে হবে। আমি যখন এগুলো অ্যালাউ করতাম না। তো এইভাবে প্রত্যেকে যারা নেতৃত্বে থাকে তাদের এগুলি কন্ট্রোল করা উচিত। যারা নেতৃত্বে থাকে, যা অনেক সময় ছেলেপেলেরা বোঝে না, উত্তেজিত হয়ে একটা কিছু করে। দেখেন এনসিপির ভিতরে অনেকে উত্তেজিত হয়ে একটা বাজে কথা বলে বসে। এগুলি যারা নেতৃস্থানীয় ম্যাচিউর তাদেরকে প্রশমিত করা উচিত না। এই জাতীয় নেতার সম্পর্কে এভাবে বলা উচিত না। এনসিপির ভিতরে দেখুন যে একজন এফোর্ট করে জিয়া পরিবারকে নিয়ে কথা বলে বসে। জি, আমি এই বিষয়টি নিয়ে একটু, এই জন্য এই জিনিসগুলি ঠিক করা, কারণ ছাত্রদের কিন্তু, ছাত্র নেতারাই কিন্তু ভবিষ্যতে নেতৃত্ব দিবে, এটাই সবাই প্রত্যাশা করে। আপনি দেখেন 52, যেটা আজিজ ভাই বললো, 52, 62, 69, 71 এবং আপনার 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন, তারপরে 24, প্রত্যেকটা আন্দোলনে ছাত্ররাই কিন্তু সামনে ভূমিকা রাখছে। 24-এর এবারও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্ররাই কিন্তু বুক পেতে দিছে, এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, হ্যাঁ, এবং ঢাকা ইউনিভার্সিটি এবং বিভিন্ন ইউনিভার্সিটি, রংপুর, সারা বাংলাদেশের ছাত্ররা ঝাঁপায়া পড়ছে। তো এটা সবার ভিতরে একটা সিম্প্যাথি গ্রো করছে যে ছাত্রদেরকে এভাবে মারতেছে, এভাবে পাখির মতো গুলি করে হত্যা করছে, এইভাবে এদেরকে রাজাকার বলতেছে শেখ হাসিনা, এবং তিনি ডাইরেক্ট অর্ডার দিচ্ছে। তো এই যে শেখ হাসিনা এভাবে ডাইরেক্ট অর্ডার দেওয়া, স্বরাষ্ট্রমন্ত্রী এই যে কাজগুলো করছে, যে নোংরামে 1400 মানুষ মেরে ফেলছে, তো ফলে একটা বিস্ফোরণ ঘটছে। এটা আমি মনে করি যে এটা কারো, আমাদের বিএনপি যেমন আমরা এককভাবে দাবি করি না যে এটা ক্রেডিট আমাদের, যদিও ওই আন্দোলনের নেতৃত্বে অগ্রভাগে অগ্রণী ভূমিকা রেখেছেন তারেক রহমান সাহেব, এটা আমরা প্রত্যক্ষ বিভিন্নভাবে আমরা জানি। তো অন্যরাও এটা অনেকে স্বীকার করবেন, কিন্তু এটা আমরা বলবো না যে এটা আমরা একক কৃতিত্ব। এটা আসলে বাংলাদেশের জনগণের কৃতিত্ব, বাংলাদেশের জনগণের এটা বিপ্লব, এবং জনগণের পার্টিসিপেশনটা ছিল, সকলে মিলে নামছে। এখন দেখেন যারা আছে তারা কি তাদের সাথে কি সব চলে আসে? ডাক দিলে পরে মানুষ, তারা যদি নেতৃত্ব দেয় এককভাবে। এই জন্য এককভাবে এই যে কারাকারি, এগুলি চিন্তা থেকে বেরোয় আসতে হবে, এককভাবে যেন কেউ। আমি পরবর্তী প্রশ্ন যদি যাই, যে বিচার সংস্কার ছাড়া নির্বাচনে পুরনো সমস্যা ফিরে আসবে, বিচার এবং সংস্কার ছাড়া, এটি প্রধান উপদেষ্টা বলেছেন বিদেশি গণমাধ্যমকে। পুরো বিচার কি এ সময় করা সম্ভব কিনা? বিচার এবং সংস্কার এটা চলমান প্রক্রিয়া। বিচারের ব্যাপারে আমরা আন্তরিক হব, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আপনি জানেন, আমি একটু আগে বলেছি যে সবচেয়ে নির্যাতিত আমরা। আওয়ামী লীগকে আমরা ছেড়ে দিব মনে করেন? আওয়ামী লীগ 1400 জুলাই আগস্টে মেরেছে, 17 বছর আমাদেরকে যেভাবে, আমি তো আপনাকে বললাম যে আমাদের প্রায় 16 বছরে ক্রসফায়ারে পিটিয়ে হত্যা করেছে 4771 জন। আমার বন্ধু ইলিয়াস আলীকে গুম করেছে, আমাকেও গুলি করে হত্যা করেছিল, আমার লিভারে গুলি এখনো। তো আমার নেত্রীকে মিথ্যা সাজা দিয়ে কারাগারে রেখেছে, আমার নেতাকে এখনো নির্বাসনে, আচ্ছা, বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে। তো আমরা বিচার কত স্লো, এখন বোধহয় 2টা না 3টা চার্জশিট হয়েছে, 3টা। তো চার্জশিট আপনার গিয়ে বিচারগুলো তো এটা চলমান হবে, এবং আমরা করব না, এটা কেমন কথা বললেন? বিএনপি বিচার করবে, বিএনপি শক্তি, একটা নির্বাচিত গভর্নমেন্ট যদি আমরা, জনগণ যদি আল্লাহর ইচ্ছায় আমাদেরকে বসায়, আমরা তখন একটি শক্তিশালী গভর্নমেন্ট হবে। সেই গভর্নমেন্ট তখন আপনার বিচার কার্যক্রম আরো দ্রুত হবে, প্রশাসনও দ্রুত কাজ করবে, সবকিছু সুন্দরভাবে হবে।
কিন্তু এটা তারা আমি একটু আগে বললাম যে এই সরকার খুব দুর্বল, কিন্তু জনপ্রিয়তা আমাদের সকলের জনপ্রিয়, 1 বছরে কিন্তু এখন আরো দুর্বল হয়ে গেছে। ফলে আমি মনে করি যে বিচার এবং সংস্কারের কথা বলছেন, সংস্কার তো আমরা অনেক আগে দিছি, 22 সাল 23 সালে আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছি। আমাদের 31 দফা আবার সকল নেতাদের সাথে আলোচনা করে, যারা আমাদের আন্দোলনে যুগপৎ আন্দোলন করেছে সেই সমস্ত নেতাদের সাথে বসে আমাদের নেতা সুন্দরভাবে 31 দফা আমরা সবাই মিলে এক করেছি দেশ ও জাতির স্বার্থে। সংস্কারের প্রস্তাব তো আমাদের, এবং এখনো সংস্কারের ব্যাপারে দেখেন আমরা অনেকগুলো প্রস্তাবে আমরা একমত হয়েছি, গুটি কয়েক প্রস্তাবের ব্যাপারে দ্বিমত আছে, নোট অফ ডিসেন্ট আছে। তো যাই হোক, আমরা সংস্কারের কাজ করব যাতে এই দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা না হয়। কারণ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হলে পরিণতি কি হয় সেটা আমাদের অভিজ্ঞতা আর তো বলার প্রয়োজন নাই। হাসিনার পরিণতি কি হয়েছে এটা আমরা তো নিজেরাই তো আমরা এটা তৈরি করেছি। জুলাই সনদে স্বাক্ষর হওয়ার পথে কোনো বাধা আছে? আর এখন জুলাই সনদে বাধা, আমি যে বললাম যে যদি কিছু কিছু পয়েন্ট যেগুলো আপনার গিয়ে কনস্টিটিউশনের সাথে কনফ্লিক্ট করবে সেগুলো তো আপনার নোট অফ ডিসেন্ট দিবেই, যেগুলো আমরা সেগুলো, আর যেগুলো একমত হব সেগুলো আমরা পার্লামেন্টে অবশ্যই পাশ করব, ঐক্যমত হবে। আমরা জাতীয় সংসদে যারা আসবে, যদি বিএনপি আমরা আসি মেজরিটি আমরা নিয়ে যদি পার্লামেন্টে আসি আল্লাহর ইচ্ছায়, এদেশের জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করেন, তাহলে আমরা অবশ্যই আপনার এটা পার্লামেন্টে আমরা পাশ করব, যে ঐক্যমত কমিশনের যে প্রস্তাব যেটা আমাদের একমত হয়েছে। জি, আমি আপনার কাছে আসবো। আমি একটু জনাব এম এ আজিজ আপনার কাছে আসি। বিচার সংস্কার ছাড়া নির্বাচনে পুরনো সমস্যা ফিরে আসবে। আজকে আমরা দেখলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই হত্যা মামলায় শেখ হাসিনা সহ তার সরকারের যেসব মন্ত্রীরা ছিলেন তাদের যে বিচারের সাক্ষ্য গ্রহণ সেটা অক্টোবরে শেষ হওয়ার কথা বলছে, কিন্তু পুরো বিচার প্রক্রিয়া কি শেষ হওয়া সম্ভব কিনা, বা নির্বাচনকে এইসব বক্তব্য বাধাগ্রস্ত করবে বলে মনে করেন? দেখেন, আলম ভাই কিন্তু বলছেন, যেটা বলছেন এটা প্রধান উপদেষ্টা সিঙ্গাপুর ভিত্তিক একটা টেলিভিশনে বলেছে, সিএনএন, যে সংস্কার এবং বিচার যদি না হয় দেশ আগের জায়গায় ফিরে যাবে, এবং এটা ঠিক, বিচার হবে, কিন্তু বিচার আপনি কতদিনে করবেন? প্রশ্ন। একটা বিচার হতে, এই যে ধরেন জামাতের নেতা তার ফাঁসির অর্ডার হয়েছিল, অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার পরে কত বছর আপনি চিন্তা করেন ঝুলেছিল, এরপরে খালাস হয়ে গেছে। তো আমার বক্তব্য হচ্ছে বিচার এই যাবত 1 বছরে 3টে মাত্র চার্জশিট দিছে, এটা রায় হবে আপনি বলতেছেন ডিসেম্বরে, তাই না? তো তাহলে কি দাঁড়ালো? অর্থাৎ এই সরকার যদি বিচার করতে চায় আমার মনে হয় 100 বছর লাগবে। তো উনি তো 100 বছর ক্ষমতায় থাকতে পারবেন না। তারপর সংস্কার, এটা বিজ্ঞানের যুগে, অগ্রগতির যুগে, রাজনৈতিক পরিবর্তনের যুগে এই সংস্কার তো হতেই থাকবে। এটা তো আপনি কোথাও যায় এটা দাঁড়িয়ে ফুল স্টপ দিতে পারবেন না, দাঁড়িয়ে দিতে পারবেন না, সংস্কার তো চলতে থাকবে। এবং বিএনপি সর্বাগ্রে সবচেয়ে আগে এই সংস্কারের কথা ফিল করেছে। হয়তো তাদের সাথে যত দল আছে তাদের একমত হয়ে 31 দফা, যদি সংস্কারটা আসলে আন্তরিক হতেন, এটা নিয়ে যদি খেলাধুলা না করতে চাইতেন, তাহলে যে সংস্কার প্রস্তাবগুলো ঐক্যমত্য কমিশন সব দলের কাছে চাইছিল ওটার এজেন্ডার ভিতরে থাকতেন। আপনি এজেন্ডা, ঐক্যমত্য কমিশনই এজেন্ডা নির্ধারণ করছে, সেখানে সব দল একমত হয়েছে, তারপরে হুট করে মিটিং থেকে উঠে যায় পিআর নির্বাচন চাই কেন? এটার তো ঐক্যমত্য কমিশনে ছিল না। এইগুলোই বক্তব্য। এখন আমি বলবো এই সরকার নির্বাচন দেওয়ার ব্যাপারে আন্তরিকতার কোনো অভাব নাই। যদি নির্বাচন না হয় তাহলে বুঝতে পারবেন এই যে জামাত, ইসলামিক আন্দোলন বাংলাদেশ, এনসিপি, এবি পার্টি, এদের জন্য হবে না, দায়িত্ব তাদের নিতে হবে। এখন তো সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস তো অভিযোগ তবে কিন্তু দিয়ে দিয়ে কথা বলে, হ্যাঁ কিন্তু তো তার চলে গেছে, এখন সে নির্বাচন দিতে চায়। সে নিজেও বলছে যে আমরা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে প্রস্তুত, একটা নির্বাচিত হলেই হইল। তো সুতরাং সরকারের পক্ষ থেকে ক্লিয়ার। এখন যদি আপনার রাজনৈতিক যেটা বললেন অভ্যুত্থানের দলগুলোর ভিতরে যদি এই সংস্কার নিয়ে বিরোধ তৈরি করেন, আমার বক্তব্য হচ্ছে যে ধরেন বিএনপি, জামাত ইসলাম, দুটোর আলাদা নীতি আদর্শ আছে না? আপনি সব ইস্যুতে একমত করবেন কি করে? আপনার 30টে দল বসে, 30টে দলেরই নীতি আদর্শ আলাদা, সব ইস্যুতে তো একমত হবে না। যতগুলোতে একমত হয় ততটুক নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসও প্রথম বলেছিল, ততটুক নিয়ে আপনি নির্বাচনে যান। একটা নিরপেক্ষ নির্বাচন করতে যত কঠোর আইন করতে হয় করেন, একটা 5 বছর পরে ক্ষমতা হস্তান্তর যাতে শান্তিপূর্ণভাবে হবে করেন। এটা হলো বেসিক সংস্কার। অন্য ইস্যুগুলোতে যেগুলো আসছে সেগুলোতে যেখানে ঐক্যমত হয় সেটা নিয়ে ইলেকশনে যান, ইলেকশনে যার যার কথা বলুক যে আমি আনুপাতিক নির্বাচন
চাই আমরা, জনগণ যদি সমর্থন করে তারা ভোট পাবে, অথবা এবারে না পারলে আরেকবারে পারবে, হবে। এটা তো কেউ না করতেছে না যে না এই কথা জীবনে বলতেই পারবেন না। এটা হচ্ছে দূরভিসন্ধি। এই যে আনুপাতিক নির্বাচন উঠায় না, আমি বললাম এটা দেশ এবং জাতির জন্য ভয়ঙ্কর একটা বিষয়। আর এটার জন্য তো মানুষও প্রস্তুত না। পিআর সিস্টেম কয়জন বোঝে বলেন? আপনি প্রত্যেকের নির্বাচন কয়জন বোঝে? আপনি তো জাতিকেও রেডি করতে হবে। এই দূরভিসন্ধি নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে। ওই সুযোগটা আমাদের দেশে সবসময় নির্বাচনে পরাশক্তিগুলো কাজ করে, পরাশক্তিগুলো ডিপ স্টেট কাজ করে। হ্যাঁ, এখন ধরেন ওই ইস্যুতে আমি প্রথমে বললাম না যে আমি সন্দেহ করছি এই জন্যেই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সবসময় যদি কিন্তু দিয়ে কথা বলতো আগে। এবারেও কিন্তু আমি ওটা ধরলাম না, সিঙ্গাপুরে গিয়ে ঠিকই একটা যদি কিন্তু বসায় দিছে। সংস্কার এবং বিচার না হলে দেশ আগের জায়গায় চলে যাবে। সিঙ্গাপুরে না মালয়েশিয়া? সিঙ্গাপুরে। হ্যাঁ, সিঙ্গাপুর একটা গেল। দুই হলো, আমি বলছি এনসিপির নেতারা কেন মার্কিন রাষ্ট্রদূতের সাথে দেখা করলো? ঐক্যমত্য কমিশন, তাদের তো আত্মসম্মান বোধ নাই। ঐক্যমত্য কমিশনের মর্যাদা কি মাত্র একটা অ্যাম্বাসেডর সমান? তাদের কাছে কেন দেখা করতে গেল? কি ওটা কি কি আলোচনা করলো? ঐক্যমত্য কমিশন, এনসিপি একটা রাজনৈতিক দল, আমরা জানতে চাই বলেন কি আলাপ করছেন ওখানে? বলছে? বলে নাই। ভিতরে ভিতরে কি ষড়যন্ত্র করছে না ভালো কিছু করছে আমরা কি করে জানি? সবসময় তো বিদেশিদের সাথে কথা বললে বলে যে আমি বিনিয়োগের জন্য, আমি এই জন্য, আমি নির্বাচনের জন্য, এই জন্য আলাপ করছি। মার্কিন যুক্তরাষ্ট্র এই সরকারের উপরে ভর করেছে, সুতরাং ওই রাষ্ট্রের সাথে গোপনে দেখা করা, অর্থাৎ দেখা করে কিছু না বলা। ঐক্যমত্য কমিশনের এখন যে দায়িত্বে আছে আলী রিয়াজ কোন দেশের নাগরিক? মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যদি অ্যাম্বাসেডর হলে প্রতিনিধি, তিনি যদি বলে থাকে ইলেকশন বন্ডুল করো, প্যাস লাগাও, উনি তার বাইরে যেতে পারবে? তা আমি তো জানতে চাই, এই জন্য আমি সন্দেহটা ওই জায়গায় হচ্ছে যে নির্বাচন হতেও পারে নাও পারে। ধন্যবাদ। তবে সরকার নির্বাচন দিতে চায়। আমি জনাব নাজিমুদ্দিন আলম আপনাকে দিয়ে শেষ করি। বিএনপির সাথে আসন ভাগাভাগি, দর কষাকষি এনসিপির সঙ্গে, এই নিয়ে গণমাধ্যমে রিপোর্ট হয়েছে। এনসিপির পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে তারা সেটি বলেছে যে এমন কিছু হয়নি। আপনার কাছেও একটু জানতে চাই, আপনি যেহেতু বিএনপির একজন নেতা, সাবেক সংসদ সদস্য, আসলে বিএনপির সঙ্গে জোট নিয়ে বা আসন ভাগাভাগি নিয়ে কোনো দর কষাকষি হলো কিনা? দেখেন, নির্বাচন বা অন্য কারোর সঙ্গে। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে যে নির্বাচন যেহেতু একটা রোডম্যাপ আমরা পেয়েছি, তো নির্বাচন যত ঘনায় আসবে তত আপনার আমাদের তো ফ্যাসিবাদ বিরোধী যারা আন্দোলনে ছিল, হ্যাঁ, তাদের সাথে তো আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। যুগপৎ আন্দোলন করেছি, যারা যুগপৎ আন্দোলন করেছে, যারা স্যাক্রিফাইস করেছে, প্রত্যেকের প্রতি তো আমাদের নেতা নিজেই বলেছেন যে আমি সবাইকে নিয়ে রাষ্ট্রটা চালাবে, দেশটা সুন্দরভাবে গঠন করবে। এটা কিন্তু আহ্বান আছে আমার নেতার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব দেশনায়ক তারেক রহমান সাহেবের। তো সেই হিসাবে তো আপনার এখানে তো কিছু আলোচনা বিভিন্ন রকমের আলোচনা হবেই, কারণ নির্বাচনী জোট হবে। নির্বাচন আসলে পরেই তো এ ধরনের কিছু ইকুয়েশন হয়, কিছু কিছু আপনার সমমনা বা যাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়। তো এগুলি তো কিছু কার্যক্রম ভিতরে কিছু যে হচ্ছে না আমি এটা বলবো না। এনসিপির সঙ্গে দর কষাকষি বা এই ধরনের দর কষাকষি এটা আমি জানি না, তবে আমার মনে হয় আমাদের সাথে একটা যোগাযোগ আছে। হ্যাঁ, এটা আমি জানি যে যোগাযোগ আছে। জোট নিয়ে আসলে কি ভাবছেন? কারণ এনসিপি তো আপনার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একটা শক্তি। তো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শক্তি যেহেতু আমার লিডারের আহ্বান আছে, ফ্যাসিবাদ বিরোধী শক্তি যারা ছিল সকলে মিলে আমরা দেশটা গড়ে তুলব। তো সেক্ষেত্রে আমি যোগাযোগ থাকতে পারে। বিএনপির জোটে আসলে কারা থাকছে? যুগপৎ আন্দোলন করেছেন যারা, অনেকেই আছে, এবং যাদের সাথে আলোচনা করে 31 দফা করেছি। না, কিছুদিন আগে তো আমাদের অনেকদিন যাবত তো আমাদের সাথে জামাত নাই। জামাত তো এখন অলরেডি 300 আসন তারা অলরেডি ডিস্ট্রিবিউটেড। 300 আসনের জন্য তারা প্রস্তুতি নিয়ে নির্বাচনের জন্য তারা সবার আগে মাঠে নেমেছে। তারা তো অলরেডি নেমে গেছে মাঠে। বাকিগুলি নিয়ে আমরা আলোচনা তো চলতেই আছে। অসংখ্য ধন্যবাদ জনাব নাজিমুদ্দিন আলম এবং এম এ আজিজ, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যা এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।